ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা রেরা নিয়ে অতটা কিন্তু আলোচনা করি না, বা দ্য সোকল প্রোমোটাররাই করে যে রেরা সার্টিফাইড হতে হবে, কিন্তু ব্রোকার এন্ডেও আমি যতদূর শুনেছি যে রেরার কোনো একটা ম্যান্ডেট কিছু আছে। একদমই ঠিক শুনেছেন। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা একটা সেগ্রিগেট করে এটাকে বোঝানোর চেষ্টা করেছি যে রেরা মানি ডেভেলপার হাউস, একদমই না। রেরা ডেভেলপারের জন্য একভাবে আসছে, আবার আজকে আমি যদি একটা মার্কেটিং কনসালটেন্ট হই আমারও কিন্তু রেরা নিতে আমি বাধ্য। ইট ইজ এ ম্যান্ডেট, অ্যাকচুয়ালি এটা ম্যান্ডেট, কিন্তু আমরা এটা মানি না। আমরা অনেক কিছু মানি না যেগুলোর জন্য আমাদেরকে পরে আপনি নিজেই বলছেন আমরা মানি না এটা। হ্যাঁ, এবং আমরা মানি না বলে পরে আমাদের এটার জন্য খেসারত দিতে হয়। আপনাকে একটা কথা বলি, ধরুন আজকে আমি আমার কমিশনটা পেলাম না কোনো ক্লায়েন্টের থেকে বা কোনো ডেভেলপারের কমিশন পেলাম না, আমি সেটা নিয়ে লিগালি মুভ করতে পারবো না, কারণ আমার রেরা নেই। তার মানে কি দাঁড়ালো, ইয়েস আই এম নট আ লাইসেন্সড ব্রোকার। রেরার লাইসেন্সটা আমাদের কাছে একটা খুব বড় অ্যাসেট, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। হ্যাঁ, আমি জানি রেরার আপনি যদি রেরা অবটেন করতে চান, আপনার নামের পাশে রেরা নাম্বার যে দিতে চান, তার জন্য আপনাকে একটা সার্টেন পয়সা আপনাকে খরচ করতে হবে, তার জন্য লেখাপড়া করতে হবে, একটা পরীক্ষায় বসতে হবে, একটু কিছু ব্যাপার আছে। আমরা সেইগুলোর থেকে স্বচ্ছন্দে হয়তো পিছিয়ে আসতে চাই, নিজেদের দূরে সরিয়ে রাখতে চাই, সেই জন্য হয়তো আমরা রেরার দিকে বেশি এগোই না। মজার ব্যাপারটা কি হয়, মজা বলবো না, এটা খুব দুঃখের ব্যাপার। অনেক সময় দেখা যায় হয়তো কোনো বড় একটা কোনো ডেভেলপার হাউসের হয়তো আমি কাজ করলাম, তার থেকে আমি গিয়ে আমার ব্রোকারেজে চাইতে পারছি না। এমন নয় যে তারা দেবে না, তারাও দিতে রাজি, কিন্তু সমস্যা হচ্ছে আমার যে রেরা নাম্বারটাই নেই। ওটি না থাকলে আমি তাতে ব্রোকারেজও ক্লেম করতে পারছি না। তখন আমায় কি করতে হচ্ছে, আজকে আমার যেহেতু প্রচুর পরিচিতি মার্কেটে, আমি হয়তো কাউকে বললাম হ্যাঁ রে ভাই তোর তো রেরা আছে, তুই একটু ব্রোকারেজে নিয়ে নে, তোকে আমি নয় কিছু দিয়ে দেবো। তো এর মধ্যে একটা প্রফেশনালিজমের একটা অভাব, তাই না? সেই জন্য আমার কাজ করতে গেলে এনআইসিএম কম্পালসারি, একদম মিউচুয়াল ফান্ডে এমফি সার্টিফাইড হতে হয়, তেমনি ইন্স্যুরেন্সে আইআরডিএ সার্টিফাইড হতে হয়, একদম রিয়েল এস্টেট কনসালটেন্সি বা ব্রোকিংয়ে প্রমোটারদের যেমন রেরা লাগে, তেমনি আপনি বলছেন এখানেও কনসালটেন্টদেরও রেরাটা কম্পালসারি হয়ে গেছে এবং আমাদের নিতেই হবে। একদমই তাই। আপনি এমবিবিএস করেননি, কিন্তু আপনি ডাক্তার হয়ে চেম্বারে বসে গেছেন, কারণ আপনি কিন্তু খুব ভালো রোগী দেখতে পারেন না, এটা ভুল নয়। আপনাকে তো ডায়াগনোসিস অতুলনীয়, এবং আপনি কিন্তু দুর্দান্ত ওষুধগুলো দিচ্ছেন, আপনাদের রুগী একটাও মরছে না, প্রত্যেকটা রুগী এসে আপনাকে ধন্য করছে, কিন্তু আপনার এমবিবিএস সার্টিফিকেট নেই। সেটা কি সম্ভব বলুন? না, সেটা একেবারেই না। সেটাই। আচ্ছা, আরেকটা খুব দুঃখজনক ঘটনা, আমিও যে নিজে যেহেতু ইস্টার্ন ইন্ডিয়ায় থাকি, কলকাতায় থাকি, ডিল ক্লোজিং রেশিও যাকে বলা হয়, আমি দেখেছি এখানকার লোকেরা সারা বছর চেষ্টা করে হয়তো দুটো করলো, কিন্তু কলকাতার বাইরে আমি নিজে দেখেছি, ধরুন চণ্ডীগড়ে বা দিল্লিতে ওদের ডিল ক্লোজিং রেশিওটা অনেক বেশি। তার কারণ ডিল ক্লোজিংয়ে নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি থাকে। নিশ্চয়ই থাকে। আপনি সবার জন্য বলেন যে এই ডিল ক্লোজিং স্ট্র্যাটেজিটা কি, যার জন্য আপনি এত বছর ধরে মার্কেটে সুনাম নিয়ে সাস্টেন করে গেছেন, বা বুক চিতিয়ে কাজ করেছেন, বা দরকার পড়লে যেটা আমি শুনেছি বায়ারের সঙ্গে আপনি চোখে চোখ রেখে কথা বলেছেন। আপনি কথাটা ঠিকই বলেছেন। আমি ডিল ক্লোজিংয়ের ব্যাপারটা আমাদের একটা সিরিয়াস কেস অফ কনসার্ন। আমি বায়ারদের সঙ্গে একটা জিনিস করি, যেটা আপনাকে একটা কথা বলি, আমি যেটা করি সেটাই তো শেষ কথা নয়। আজকে পূর্বাঞ্চলীয় যদি আমাদের ইস্টার্ন রিজিয়নে অ্যাকচুয়ালি আমাদের যে ব্রোকারদের আপনি দেখছেন, আমারই যারা ফেলো ব্রোকার্স, তারা আমারই তো ফেলো কালিগস, তারা আমার কমরেডস। তো তাদেরকে আমি যদি দেখি যে তারা কি ক্লায়েন্টের দরকারটা ঠিক করে বুঝছে, তারা কি সেটা আগে স্টাডি করছে, আমাদের এইখানটা হচ্ছে গোড়ায় গেল। ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের থেকে নিজের রিকোয়ারমেন্টকে প্রাধান্য বেশি পেয়ে যাচ্ছে। আমি কত দামে বেচবো, কত কমিশন পাবো, এই খালি মাথায় ঘুরছে। আরে ওটা মাথায় ঘোরাটা অপরাধ নয়, কিন্তু তার আগে তো আমায় দেখতে হবে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কি চাইছে। ক্লায়েন্টের আমি কোনো টেলার মেড রিকোয়ারমেন্ট দিতে পারছি কি না। যদি না পারি, আমার কাছে এক্সিস্টিং যে স্টক আছে তার মধ্যে কোনটা আমার ক্লায়েন্টকে স্যুট করবে, সেটা নিয়ে কি আমি তাকে সত্যিকারের সলিউশন প্রোভাইড করতে পারছি। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই অ্যাম আ সলিউশন প্রোভাইডার। কারেক্ট।
এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের কি, আমরা যখন কোনো ডিল ক্লোজ করতে যাচ্ছি, আমরা কি সেটা নিয়ে আমরা পর্যাপ্ত ফলো আপ করছি? আরেকটা জিনিস মাথায় যেটা ঘোরে, আমরা আমরা মানে আমি যেটা দেখি আমাদের ইস্টার্ন রিজনে, আমরা যেটা দেখি, বা আমি আমার কলকাতার কথাই বলবো, কলকাতাতে সবচেয়ে বেশি কাজ হয় আমার। কলকাতার বাইরে করি না তা নয়, কিন্তু এটা তো মানতেই হবে, কলকাতাটাই আমার অ্যাকচুয়ালি এপি সেন্টার। এখানে আমি একটা জিনিস দেখেছি, ফলো আপটা খট করে যেন কেমন একটা করতে করতে বন্ধ হয়ে গেল। ক্লায়েন্ট আমার জন্য বসে থাকবে কেন? এবং সবচেয়ে বড় কথা একটা বলি, যেটা আমি সেলস অ্যান্ড মার্কেটিং লাইনে আছি প্রায় 36-37 বছর হয়ে গেল, তার মধ্যে রিয়েল এস্টেটে তো 20-22 বছর। আমরা একটা জিনিস যেটা আমরা দেখেছি, যেটা আমাদের সব সময় আমাদের খুব ভালো রেজাল্ট দিয়েছে, সেটা হচ্ছে অবজেকশন হ্যান্ডলিং। কারেক্ট। আপনি দেখবেন যে বায়ার চুপ করে আপনার কথা শোনে, সেইখানে আপনার কাজ হওয়ার চান্স সবচেয়ে কম। খুব ডাইসি। একদম। যেখানে আপনাকে বায়ার অনেক ব্যাপারে আপনাকে নেগেটিভ কিছু আপনার দিকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে, সেইখানে আপনার কিন্তু কনভার্সন হওয়ার চান্স বা ক্লোজিং হওয়ার চান্স সবচেয়ে বেশি। কারণ ওয়ান্স ইউ হ্যান্ডেল দ্য অবজেকশনস মেটিকুলাসলি, আপনার ডিলটা ক্লোজ হবে, এইটা আমি বলতে পারি। এবং এছাড়া এছাড়া অন্যান্য ব্যাপারগুলো আছেই। আপনাকে দেখুন, আজকে আপনি যদি বম্বেতে যান বা আপনি মহারাষ্ট্রতে যান, সেখানে আপনার ওখানে অবজেকশন হ্যান্ডলিং থেকে শুরু করে কি দামটা কেন বেশি, সেখানে লিগাল ইস্যুজ, এই প্রত্যেকটা ব্যাপারে নিজেদের ওরা একটা প্রোঅ্যাক্টিভ মেজার নিয়ে রাখে, নিজেদের সবসময় ওরা আপডেটেড রাখে। হ্যাঁ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট বললেন, প্রোঅ্যাক্টিভ মেজার। এই প্রোঅ্যাক্টিভ মেজারটা দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের মধ্যে এটার একটু অভাব লক্ষ্য করা যায়। আচ্ছা, ঠিক আছে, এইটা একটা খুব বড় ব্যাপার। আর ঠিক আমরা কি করি, আমরা হয়তো কিছু আনওয়ান্টেড কিছু আর্গুমেন্টের মধ্যে জড়িয়ে পড়ি কাস্টমারের সঙ্গে। আপনি বুঝতে পারছেন না, আমি এটা বলতে চাইছি, দিস ইজ নট দ্য ওয়ে উই শুড। কাস্টমার ইজ অলওয়েজ রাইট, সেই কনসেপ্টের মধ্যেই ঢুকছি না। হ্যাঁ, আমি যেটা বরাবর জানি, কাস্টমার যখন আমার জন্য কোনো ভুল কথা বলছে, আমি বলি ইয়েস স্যার, ইউ আর রাইট, বাট অ্যাট দ্য সেম টাইম ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ অলসো a certain way out, or this is also a solution? তাকে আমি কি বললাম, ইউ আর রাইট, ইগো ম্যাসাজিং। একদম। এটা করতে হবে। আর দিনের শেষে আমিও কিন্তু কোথাও আমিও কিন্তু বায়ার, আমিও কিন্তু ক্লায়েন্ট। কারেক্ট। তো এই জায়গাগুলো আমাদের কিন্তু নজরে রাখতে হবে। আমাদের কিছু ক্লোজিং টেকনিক্স থাকে, যেমন সেইগুলো আমাদের এখানে কি হয়, আমি হয়তো কিছু জিনিস আপনাদের বললাম, আচ্ছা স্যার আপনার কি মনে হয়, আপনি রেজিস্ট্রেশনটা কবের মধ্যে করতে পারবেন? আপনি তো কলকাতায় আসা যাওয়া করেন, তো কবে করতে পারবেন? বা এই কতগুলো আছে, আমি এই সব জিনিসগুলো এখানে কি হচ্ছে, সেইভাবে হয়তো আমরা ব্যবহার করছি না, এই কথাগুলো আমরা ব্যবহার করছি না। আচ্ছা, এইগুলোর উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে, এইটা মাথায় রাখতে হবে। আমরা আমাদের আড্ডার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার জন্য যদি আপনি কিছু সংক্ষেপে 2-4টে টিপস, এই যে এত ব্রোকার রয়েছে বা কনসালটেন্ট রয়েছে, কারণ তাদের জন্য যদি আপনি একটু বলেন, তাহলে সবাই খুব উপকৃত হবে। দেখুন, আমি বলছি যে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। না, সবাইকে আপগ্রেড হতেই হবে, সেটা তো বটেই, কিন্তু তবু একটা আপনি এমন একটা মানুষকে আজকে এই প্রশ্নটা করলেন, যে মানুষটা এখনো শিখছে। আই এম লার্নিং এভরিডে। এই লার্নিং ইজ এ নেভার এন্ডিং প্রসিডিওর। আমি নতুন করে রোজ কাজটাকে শিখছি। আমি একটা কথাই বলবো সবার আগে, উই নিড টু নো আওয়ার লিমিটস। আমি আমার লিমিটেশনটা বুঝি। আর এটা আপনি বলতে পারেন, আজকে আমি যদি কিছুটা সাকসেসে যদি মুখ দেখে থাকি, তার এইটা একটা খুব বড় কারণ। আমি আমার লিমিটেশনটা বুঝি, আমি আমার অক্ষমতাগুলো বুঝি, সেইটা আগে আমাদের বুঝতে হবে। ওয়ান্স আই নো মাই লিমিটেশনস, আই উইল ট্রাই টু এক্সেল ইট, আই উইল ট্রাই টু ওভারকাম ইট। সেইটা আমরা সবার আগে আমাদের সবাইকে দেখতে হবে। প্রফেশনালিজম যে কথাটা আমি বারবার, এর আগে আমাদের এতক্ষণ ধরে আড্ডাতেই একটা কথা বারবার আসছে, আমি বলছি প্রফেশনালিজম, কখনো বলছি পেশাদারিত্ব, ওই করতে হয় সেই করতে হয়, এইগুলো তো আসবে পরে। ওয়ান্স আই এম সিরিয়াস, ওয়ান্স আই নো হোয়াট আই এম ডুইং, এইগুলো তো বাই ডিফল্ট আমার চোখের সামনে ধরা দেবে। তো ব্যাপারটা করলে হবে না। বলতে চাইছেন যে সে কিপলিং এর মেথডে হোয়াই আই এম ডুইং ইট,
how I am doing it. ইয়েস অফকোর্স এই জিনিসটা আমাদের জীবনে একটা পাইভোটাল রোল প্লে করতে পারে। আজকে আমি যদি এটাকে একটু সায়েন্টিফিক্যালি চিন্তা করি, আমার রিয়েল এস্টেটের কাজটা, আমাদের সমস্যা কি হয়ে গেছে জানেন, ইস্টার্ন রিজিয়নে এটাকে এখন আমরা নিচু নজরে দেখি, এবং ভারতবর্ষ যেহেতু এটা ডেভেলপিং নেশন, সেহেতু এখানে ব্রোকারদের সত্যিকারে কিন্তু সেই সম্মানটা নেই। পশ্চিমবঙ্গে তো একেবারেই নেই। আজকে আমরা যদি নিজেদের একটু যদি আপডেট করতে পারি, সায়েন্টিফিক্যালি কি ভাবনা চিন্তা কোনো বদলাতে পারি, আমরা অচিরেই কিন্তু ডেভেলপ করব। আজকে আপনি যদি নর্থ আমেরিকায় যান, সেখানে একটা ব্রোকার হ্যাজ আ লাস্ট ওয়ার্ড, খাটে না, কিছুটা খাটে। যদি আপনি বোম্বেতে যান, সেখানে খাটে। এই হচ্ছে ব্যাপার। যাওয়ার আগে এটা তো শেষ নয়, ইট ইজ এ জার্নিটাকে সবাইকে, আমাকে, আপনাকে, প্রত্যেকের দায়িত্ব এগিয়ে নিয়ে চলার। একটা গুগলি দিতে চাই আপনার জন্য। কোনো একটা সোর্সে, একদম অথেন্টিক সোর্সে আমি খবর পেয়েছি, একটা সময় আপনি ভীষণ ভালো গান গাইতেন। শেষ করার আগে যদি দুটো গানের কলি হয়ে যায় শেষের জন্য। আমি বলি, আমার গত রাত্রে অ্যান্টিবায়োটিক্সের ডোজটা শেষ হলো। নাহলে গান গাইতে বললে আমি কোনোদিন এটা নিয়ে না পারবো না, গলা না আমার ঠিক নেই, এই ধরনের কথা বলাটা আমার খুবই মানে এগেইনস্ট মাই পার্টিকুলার হ্যাবিট। একটা সময় মঞ্চও কাঁপাতেন আমি শুনেছি 90-এর দশকে। না, সেটা করেছি ঠিকই, তারপরে আলটিমেটলি আমার অনেকেই জানেন না, মানে আপনার সম্বন্ধে আমি একটু R&D বা রিসার্চ করতে করতে এইগুলো বেরিয়ে এসছে। না, সেইগুলো ব্যাপারটা হচ্ছে যে আমার মানে পিতৃদেবের এই ব্যাপারে ঘোর অনীহা, সেই জন্য আমি এখান থেকে বেরিয়ে গেছি। তবে হ্যাঁ, এইটুকুনি বলতে পারি যে হ্যাঁ, গান টান করতাম, তবে আজকে ঠিক এই গুগলির জন্য আমি ঠিক এটার জন্য প্রস্তুত ছিলাম। সেই জন্য দুটো লাইন মানে কি গাইবো সেটা বুঝতে পারছি। মানে আমি তো এখানে, এটা ভালো লাগে, আমরা এতক্ষণ এখানে ইট কাঠ পাথর এই আলোচনা করতে করতে, হ্যাঁ, তো তার মধ্যে ঠিক গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আমি গাইবো কি করে? ওই যাই হোক, যাই বাজে গাও। আমি একটা গান ভীষণ মনে হচ্ছে, যে গানটা আমার সবচেয়ে ফেভারিট একটা ফ্রেজ এই বয়সে এসে, সেটা হচ্ছে নেভার গিভ আপ। ওকে। তো তার সঙ্গে সামঞ্জস্য দিয়ে একটা গান আছে আমাদের, হিন্দি ফিল্মের গান এটা। আচ্ছা, তার আমি দু লাইন বলবো। ঠিক আমি জানি আপনার শরীর খুব খারাপ, গলার অবস্থা তো কথা বলতে বলতে বোঝা যাচ্ছে বারবার। গানটা হচ্ছে, रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बाहर के, रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बाहर के, ओ राही ओ राही ओ राही ओ राही। অসাধারণ, একদম। থ্যাংক ইউ আপনাকে আসার জন্য, সর্বশেষ গানটার জন্য। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি। আমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আজকে এখানে আসতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো। তবে হ্যাঁ, আজকে যদি আমি যে কথাগুলো বললাম, সেগুলো আমরা যদি সবাই মিলে যদি এটাগুলো অনুসরণ করতে পারি, আমার মনে হয় আমরা অনেক অনেক ভালো অনেকগুলো দিনের মুখ দেখতে পাবো ভবিষ্যতে। ঠিক আছে। অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।